এখন এই যে ধরেন এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা তাহলে আমি আপনাদেরকে যেটা বর্ণনা করছি, তাহলে মূল ঘটনাটা এখনই ঘটানো হয়েছে কেন? আমি সবসময় বলি না যে সময়টা সবচেয়ে বড় বিষয়। আপনি যে কোনো জিনিস ঘটনা ঘটলে আগে দেখবেন ডানে ভাবে তাকাতে হবে ওই সময় সমসাময়িক বাংলাদেশে আর কি কি ঘটনা ঘটছে। তো সমসাময়িক ঘটনার মধ্যে যে ঘটনা ঘটছিল তার মধ্যে যে বললাম যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে হওয়ার মতো একটা ক্যাপাবিলিটি যখন বাংলাদেশে পা দিচ্ছে, স্টেপ আপ হচ্ছে, এবং রাশিয়া যেহেতু $12 বিলিয়ন লোন দিয়েছে, তার মানে রাশিয়ার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে আছে। ইউএস এর সম্পর্কটা এখানে কমে যাচ্ছে। ইউএসএ আর আপনার উপরে কোনো ধরনের কোনো কর্তৃত্ব বজায় রাখতে পারতেছে না, এক্সেপ্ট এই দালাল খলিলুর রহমান যে মানে ঠিক ইলেকশনের 3 দিন আগে একটা চুক্তি সাইন করাইছে। এই দালাল খলিলুর রহমান সাহেবকে যে মানে আমেরিকা নিয়ে এসে বসায় রাখছিল, এই দালাল লোকটাকে যদি আপনি মানে তার দালাল খলিলুর রহমান যে করেছে এটা কি ডক্টর ইউনূস জানতেন না, বা অন্যান্য উপদেষ্টারা তো তখন ছিলেন, তখন তারা তো কোনো ইয়ে করেনি, যারা পররাষ্ট্র উপদেষ্টাও তো ছিলেন। আমি আপনাকে এই তারপরে কথাটার শুধু একটা ফরিদ উত্তর আপা আমার বলছে যে উনি জানতেন না। আচ্ছা, আমি তাহলে আপনাকে একটা ছোট্ট মানে আমার উদাহরণ দিয়ে বোঝাই দেই। আমার ওই যে মেয়েটিতে অনেক মানে আমি তো বিদেশে আসছি, তাও তো ওই যে রাস্তাঘাটে তো অনেক সময় কারোর সাথে দেখা হয়ে যায়। তো একটা সিনিয়র অফিসারের সাথে দেখা হয়েছে, তো পাশে একজন সিভিল আমাকে জিজ্ঞেস করতেছে, ওই মিলিটারি অফিসার আপনাকে দেখে তো ভয় পেলো কেন, উনি তো আপনার সিনিয়র। তা আমি উনিকে বললাম, ভাই ভয় পেয়েছে কারণ হচ্ছে উনি বেনিফিশিয়ারি গ্রুপে আর আমি নন বেনিফিশিয়ারি গ্রুপে। আমি আর্মির থেকে কোনোদিন বেনিফিট নেই নাই, কারণ আর্মিটাকে আমি সেবা হিসেবে দেখছি আগে। তারপরে হচ্ছে আমি যখন আর্মির বাইরে যে যখন ইনকাম করি, এটা আমার বিজনেস, আমি এখানে ইনকাম করি, কিন্তু আর্মিকে আমি সবসময় ধরছি ওটা আমি দেশের জন্য শপথ নিয়ে সেবা করতে গেছি, এবং আমি স্বেচ্ছায় গেছি, আমাকে কেউ ধরে বেঁধে নিয়ে যায় নাই। সো আমি যখন স্বেচ্ছায় কোনো শপথ করেছি যে আমি দেশের সাথে কোনো সময় সার্বভৌমত্ব নিয়ে আমি বেইমানি করতে পারবো না, কিন্তু ওই লোকগুলো যখন নীরব সমর্থন দিয়ে গেছে, তার মানে সে কোনো না কোনো বেনিফিট নিয়েছে। তো খলিলুর রহমান সাহেব এই কাজটা করছে আর আপনি ইউনূস সাহেব বেনিফিট নেয় না, আমি তা বলবো না। ডেফিনেটলি উনি বেনিফিটেড হয়েছেন, ওনার বাকি উপদেষ্টারও বেনিফিটেড হয়েছেন। রেজওয়ানাকে এখন পালায় থাকতে হবে কেন? রেজওয়ানা যদি দেশ ছেড়ে পালায় গেছেন, উনি কেন পালায় আছেন? ওনারও তো তাহলে ডেফিনেটলি ওনারও কিছু ওইখানে ইনভলভমেন্ট আছে, কারণ ওনারা তখন ওই জামাতকে আনতে দিবেন না, এটা যখন উনি বক্তব্য দিয়ে নিজেই বলতে পারছেন, তার মানে হচ্ছে জামাত আসলে ওনাদের মতো ব্যক্তিদের কর্তৃত্ব হারাবে। ওনাদের যে সকল দুর্নীতি করে, উনি যে অর্গানাইজেশন একটা বেলা নাম দিয়ে যে অন্যের দালালি করে করতে পারে, সেগুলো করতে পারবে না। তো উনিরা যে দালাল হন নাই এটা আমি বলবো না, অবশ্যই তোমরা দালালি করতেছেন, তারা উপদেষ্টাও এটার সাথে সায় দিয়েছিলেন, না হলে তো এটা হওয়ার কথা না। একটা চুক্তি হতে গেলে মিনিমাম একটা সময় লাগে, এবং এই চুক্তির অনেকগুলো ব্যাখ্যা লাগে, এবং যেটা বর্তমান সরকার বলতে চাচ্ছে যে একটা সরকারি মানে সংসদীয় দল থাকবে, তখনই তারা এই ধরনের একটা বাইল্যাটারাল চুক্তি, এবং এই লেটার চুক্তিটা খুবই মারাত্মক রকমের বাজে চুক্তি। এবং এই চুক্তিটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ব্যবসা করতে চান বিদেশি কোনো জায়গাতে, ইভেন আপনি কোনো ইম্পোর্ট করতে চান, এই যে এখন তেল ইম্পোর্ট করতে গেলে আপনার পত্রিকায় দেখেছেন না, খলিল সাহেব যে আমেরিকার কাছে পারমিশন নিয়ে আসছে যে রাশিয়াতে তেল কিনবে। ওয়াই দি হেল হি নিডস পারমিশন ফ্রম ইউএসএ? আমার টাকা, আমার দেশের মানুষের রক্ত সুপারি করা টাকা, ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে আমাদের প্রয়োজনের জন্য আমরা তেল কিনবো, আমার কেন ইউএস এর কাছ থেকে দালালি করে পারমিশন নিতে হবে? এই পারমিশন নেওয়ার এই মেকানিজমটা হচ্ছে উনি নিজেই ওই চুক্তি সাইন করেছেন। এখন যখন এই যে ধরেন অস্ত্র এবং এই ধরনের আপনি অস্ত্র কিনবেন, সেটাও তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। এইটা ওই চুক্তিতে লেখা আছে, এবং কিছুদিন আগে আপনি দেখেছেন যে আমেরিকার থেকে একজন সিনিয়র কর্মকর্তা এসেছেন, এবং ওখানেও উনি এই কথাটা বলছেন যে চুক্তির যে সকল বিষয় আছে সেটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, এই সরকার যেন বাস্তবায়ন করে। তার মানে চুক্তি করা মানে হচ্ছে নিজেকে গলায় দড়ি দিয়ে ওর গ্যারেজে বেঁধে নিয়ে আসা, রেখে দিয়ে আসা। এই ধরনের একটা চুক্তি ওনারা করেছেন, এবং এই চুক্তিকে আমি আসলে নিন্দা জানাই। এই চুক্তিগুলো মানে কখনোই আমাদের জন্য কোনো ভালো কিছু নিয়ে আসবে না। আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে যেগুলো, সেগুলো চুক্তিগুলো তো বোঝাই যাচ্ছিল যে সেটা হচ্ছে এই যে এয়ারফোর্স, এই যে এয়ারফোর্সকে এখন বিভিন্নভাবে বিতর্কিত করা আছে। এয়ারফোর্স যে চুক্তিগুলো করেছে, যেমন টার্কির সাথে চুক্তি করেছে যে তারা টার্কির থেকে টেকনোলজি নিয়ে আসবে, তারা যে চীনের কাছ থেকে সবচেয়ে লেটেস্ট এয়ারক্রাফট গুলো কিনবে, যে কিনলে মানে যে এয়ারক্রাফটের কারণেই মানে ইন্ডিয়ার গায়ে জ্বর আসতেছে, এইগুলোই তো মূল কারণ। এখানে আসলে এই জঙ্গি কাহিনীটা আসলে কাহিনী, এটা বানায় আসলে ওই চুক্তিগুলো যে বাস্তবায়ন হচ্ছে এগুলো যেন বাস্তবায়ন না হয়। ওই চুক্তিগুলো যে সকল ভালো দিক আছে সেটাতে যদি আমাদের এয়ারফোর্স অনেক সুসংগঠিত হয়ে যায়, সেটা যেন না হয়। ওই যে ওনারা যেমন মিলেনিয়ামের স্কুলে এয়ার প্লেন ফেলাই দিতে পারে, কারণ ওনার রাডারটা, ওই রাডারটাও তো ইন্ডিয়ান কোম্পানি চালাইতেছিল। আমি আপনার এই টক শোতে বারবার বলেছিলাম ইট ওয়াজ নট এন ইনসিডেন্ট, এটা বানানো একটা ইনসিডেন্ট, এবং এটাও করাইছে।
কারণ হচ্ছে ওই হুম রাডার যে ইউনিটটা, এই ইউনিটটার যে মেইনটেনেন্স, এই সাপোর্টটা দেয় ইন্ডিয়া। এখন সেই চুক্তিটা বাতিল হয়েছে, এই চুক্তিটা রিনিউ করতেছে না এয়ারফোর্স। তার মানে ওইখানে হুম তাদের পেটে ব্যথা। ওই এয়ারফোর্সকে বাধ্য করা হবে যে বেটা তোরা জঙ্গি, যেই লোকগুলো বাধা দিবে, যেগুলো দেশপ্রেমিক লোক, ওগুলো এয়ারফোর্স হুম থেকে বের করে দেওয়ার জন্য এই ধরনের একটা তারা মেকানিজম তৈরি করবে। এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। এটা আমাদের সাধারণ মানুষকে এখন বুঝতে হবে। আমাদের সাধারণ মানুষ যদি বলে ভাই আমি পেটে ব্যথা খাই, আমার জিও পলিটিক্স দিয়ে আমার কি খেলা, আমি ভাই খাইতে হুম পারতেছি না, কিন্তু না, আপনি আর এর বাইরে নাই। কারণ আপনারা এর বাইরে নাই কেন? কারণ শেখ হাসিনা এত বেশি দেশকে বিক্রি করে দিয়ে গেছে, এবং তার বাপ যেগুলো বিক্রি করে দিয়ে গেছে, সেটা দায়ভার আপনাদেরকে এখন বহন করতে হবে। আপনারা তাদেরকে তখন নামাই দেন নাই, তাদেরকে এগুলো করতে দিয়েছেন, তখন গুম খুন গুলো করতে দিয়েছেন, এটা আপনারও রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। এখন আপনিও তাই নিবেন, আর না হলে এর থেকে বাদ দেওয়ার রাস্তা আপনার নাই। তো এয়ারফোর্সের যে অফিসার গুলো এখন ওই ভালো, মনে করেন টেকনোলজি গুলো, যেমন মানে ড্রোন টেকনোলজিকে এক্সিকিউট করতে বলবে। এই যে যে জে ওয়ান, সরি, প্লেনটা যে সবচেয়ে লেটেস্ট প্লেন গুলো মানে চায়না থেকে আসবে, এই প্লেন গুলোকে যাতে এই চুক্তিগুলোকে মানে তারা এক্সিকিউট করতে না পারে, এটার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এবং ওই আমেরিকা দিয়ে যে চুক্তিটা আসলে করানো হয়েছে, এটার পিছনেও তো ইনফ্লুয়েন্স করেছে। কেন ইনফ্লুয়েন্স করছে? যদি আমেরিকাকে, কেন আমেরিকার তো দাদা ভাই। কারণ এই যে হুম মোদী সরকার, এই মোদী সরকার তো এই ইরানের যুদ্ধের পরে তো সে সরাসরি মানে ইরানের বিরোধিতা করতেছে। তার মানে হচ্ছে সে তো আসলে আমেরিকার ছোট ভাই। হ্যাঁ, সে তো ওই হুম যে অ্যাপিস্টনের ফাইলে বলা আছে মোদি যে নাচে আসছে মানে ট্রাম্পকে খুশি করার জন্য। তার মানে আমরা এই এই জিনিসগুলো তো পরিষ্কার বুঝতে পারতেছি যে এখানে হুম ইন্ডিয়ার একটা বড় রকমের ইন্টারেস্ট রয়ে গেছে, এবং কাজ এই করছে। ইন্টারেস্টটা যদি তাদেরকে মানে এখনই এই মুহূর্তে থামানো না যায়, এই ইন্টারেস্ট হুম গুলো না থামালে আমাদের দেশ আরো সাফার করবে। এখন বর্তমান যে সরকার আসছে, তাকে আসলে আপনি যে লাস্টের কথাটা বলতেছিলেন যে পররাষ্ট্র নীতিটা আসলে কোনটার দিকে যাওয়া উচিত, পররাষ্ট্র হুম মানে নীতিগুলোর সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে যে আমরা আসলে স্বাধীন কিনা, আমাদের স্বাধীনতার স্থিতিশীলতা আনতে হবে তাকে। এবং এই স্থিতিশীলতা যদি জিওপলিটিক্যালি আনতে হয়, তাকে তার বাবার মতো ওই যে ইন্টারন্যাশনালি গ্লোবালি ইম্পর্টেন্স হতে হবে। এটা আমি মনে করি পররাষ্ট্রনীতি, যদিও সে বলতেছে ডিফেন্সিভ নীতি, বাট আমি মনে করি শুধু হুম ডিফেন্সিভ নীতি দিয়ে আমাদের দেশে টিকে থাকতে পারবে না। কারণ ইন্ডিয়া এটাকে গিলে খাওয়ার জন্য যত রকমের অঘটন সব করতেই থাকবে, সে তো আর থামতেছে না। ইন্ডিয়া যেমন, হুম আপনাকে সবচেয়ে বড় উদাহরণ দেই, এই যে আওয়ামী লীগের লোকগুলো ইন্ডিয়া যে খাইতেছে, পড়তেছে, থাকতেছে, এবং তাদেরকে ভাতা দিচ্ছে, জানেন ওই ভাতার মধ্যে একটা শর্ত লেখা আছে। শর্ত লেখা আছে, এই টাকাগুলো ওরা যে সরকারের যে ভাতার থেকে ব্যবহার করতেছে, এটা আবার বাংলাদেশ কাছ থেকে তারা নিয়ে নেবে। এই সেম জিনিস তারা 1971 সালে যুদ্ধের সময় যে খরচ করছিল, তারা যে ক্যাম্প করছিল, ওখানেও এরকম একই চুক্তি লেখা ছিল যে তারা যে টাকা খরচ করবে, এই টাকাগুলো তারা আবার পরে ফেরত নিয়ে নেবে, এবং ওই যে হুম সরকারি আসুক তাকে ওই টাকাটা ফেরত দিতে হবে। তার মানে হচ্ছে হুম এখন এই যে তার মানে দাদা দাদু, বাংলাদেশ থেকে ওরা এটা ফেরত দিবে, মানে এক ধরনের হ্যাঁ, ধার বাংলাদেশ হিসেবে দিচ্ছে। গভর্নমেন্টকে তাদেরকে টাকাটা ফেরত দিতে হবে। মানে হুম মানে এটা মানে কত বড়, মানে আমাদের দেশের লোক কত বড় বোকা হইতে পারে, কত বড় ছাগল হইতে পারে, যে এই আওয়ামী লীগের লোক বসে বসে খাইতেছে, এই খাওয়ার যে ভাতা তারা টাকাগুলো দেয়, এদেরকে যে সকল পাড়ায় রাখে, বাড়ি ভাড়া দেয়, প্রত্যেক লোককে ভাড়া ভাতা দেয়। এবং এই ঠিক সেম 71 সালেও তারা এইসব কাজ করতো। আপনারা বিভিন্ন ইতিহাসের বইয়ের থেকে পেয়ে থাকবেন যে ইন্ডিয়ার ওই বিভিন্ন ক্যাম্পে যে তাদেরকে যে টাকাগুলো দিতে, এই টাকাগুলো তারা পরে নিয়ে গেছে। তারা বাংলাদেশ হুম গভর্নমেন্টকে বলছে যে আমরা তোমাদেরকে যুদ্ধের সময় খরচ করছি, ওগুলো ধার দিচ্ছি, ধার টাকা ফেরত দাও। তার মানে ওই সুদে হুম আসলে তখন ফেরত নেয়। তো ওই দাদাগিরি তো তারা এখনো করবে, কারণ তারা কোনো না কোনো ভাবে এখনো প্ল্যানিং এ আছে যে চুপ্পু সাহেবকে রাখছে, চুপ্পু সাহেবকে রেখে যদি কোনো কারণে তারেক জিয়া সাহেবকে ব্যবহার করে তারা অস্ত্র ব্যবহার করতে না পারে, তারেককে ফেলাই দিবে, দিয়ে ওনারা ওই চুপ্পু সাহেবকে দিয়ে আবার শেখ হাসিনাকে সেই আগের গভর্নমেন্ট নিয়ে আসবে। এই যে ইনস্টেবল গভর্নমেন্ট করে আরেকটা গভর্নমেন্টকে নিয়ে আসার যে মেকানিজম, এটা তো আমি বারবারই সাবধান করি, এটা রয়ের একটা মূল অস্ত্র হিসেবে রয়ে গেছে। এই কারণেই চুপ্পু এখনো প্রেসিডেন্ট। এটা তো আমি হুম মানে শতবার বলতেছি, কারণ এই সাবধানতা যদি আমরা না হই, তাহলে আমরা এই ফান্দে তো আবার পড়বই। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই যে আমরা এটা নিয়ে আমরা রয়ের হাত থেকে মুক্তি পাচ্ছি না। এবং এই এই যে ঘটনাটা আপনি আজকে নিয়ে আসছেন, আমি আপনারা এখানে আসতে পেরে আমি মনে করি যে আমি জনগণকে যদি 10টা জনগণকে জাগ্রত করতে পারি যে আপনারা আপনাদের নিজস্ব স্বাধীনতা বজায় রাখার জন্য অ্যালার্ট হন। এই তেহরিকে যে এটা নিয়ে পড়ালেখা করেন, এটা আসলে এটা কারা, এরা কেন, কোন ইন্টারেস্টে এখন আমাদের দেশে এই কাজটা করবে, তাদের আসলে বেসিক্যালি ইন্টারেস্ট কি, তাদের ইন্টারেস্ট নাই, তাদেরকে মগজ ধুলাই দিয়ে ওই তাদেরকে বিভিন্ন রকম ভাবে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়ে এসে এরকম কিছু কিছু ঘটনা ঘটানো হয়। এবং এই ঘটনার মধ্যে মূল জিনিসটা তাদের এটা না, মূল জিনিসটা হচ্ছে ওই যে 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 টেন প্লেনটা যাতে চায়না থেকে কেনা না হয়, হুম এবং সেই হুম ড্রোনের ফ্যাক্টরিটা যাতে না হয়, আমরা যাতে স্বয়ং সম্পূর্ণ না হই,
আমরা যেন এই জঙ্গি জঙ্গি খেলা দিয়েই নিজেরা মারামারি করে মারা যায়, এবং আমাদের এই যে ভালো ভালো অফিসার যারা এয়ারফোর্সে আছে তাদের যেন চাকরিটা চলে যায়। তারা যেন ওই যে, আর যে বাকি যেগুলো অফিসার গুলো দেখবে যে এদের তো চাকরি চলে গেল, এরা তো ভালো অফিসার ছিল, তারপরেও তো চাকরি চলে গেল, কারণ এরা তো ইন্ডিয়ার বিরোধিতা করছিল, বিধায় এখন তাদের চাকরি চলে গেল, তার বাকি অফিসার গুলো আর কোনোদিন স্টেপ নেবে না। ভয়